নমস্কার। কোনো সমস্যা যদি হয় লাইভটা দেখতে বা আওয়াজে, তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কারণ আজকে একটু অন্য পদ্ধতিতে লাইভ করার চেষ্টা করছি। তো সেটা কতটা কার্যকর হবে সেটা আবার তো আমি বুঝতে পারছি না এই মুহূর্তেই। আওয়াজে যদি কোনো সমস্যা হয় এবং লাইভটি দেখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন। আজকে স্বামী শিষ্য সংবাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করার কথা। প্রথমে ভেবেছিলাম যে স্বামী শিষ্য সংবাদ নিয়ে আজকে আলোচনার তৃতীয় পর্ব। প্রাথমিকভাবে একটা চিন্তা হয়েছিল যে স্বামী শিষ্য সংবাদ নিয়ে রোজ প্রত্যেক রবিবার একটা আলোচনা করব আমরা, কিন্তু তারপরে যেটা ভাবলাম যে, এবং ইন্ডিয়ান মংসের যিনি অ্যাডমিন তার সাথেও কথা হলো, যে সপ্তাহে 2 দিন করে এখন আমরা এই আলোচনাটি করার চেষ্টা করব। জানি না, প্রত্যেক দিনই বলি, জানি না কতদিন সম্ভব হয়। যে কদিন সম্ভব হবে আমরা চেষ্টা করব সপ্তাহে 2 দিন করে এই স্বামী শিষ্য সংবাদ বইটির আলোচনা করার। এবং বইটি থেকে কোনো জায়গায় খাপছাড়া ভাবে আলোচনা হচ্ছে না। আলোচনাটা একদম প্রথম অধ্যায় থেকে একদম যেভাবে স্বামীজির সাথে শিষ্যের কথোপকথন হয়েছে সেইভাবেই কিন্তু আলোচনাটা হয়েছে। আচ্ছা, ক্যামেরাটা ঘুরিয়ে নেওয়ার কথা হচ্ছে, ঠিক আছে, আই এম ট্রাইং। এইবার কি ঠিক আছে? আশা করি এইবার একটু বেটার হয়েছে হয়তো। বেশ, তাহলে আজকে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করি। আজকের মূল বিষয়টি ছিল যে চেতনের লক্ষণ কি। স্বামী বিবেকানন্দ তার শিষ্যের সাথে মূলত আলোচনা শুরু করেছিলেন যে চেতনের লক্ষণ কি সেইটা নিয়ে, এবং সেটা নিয়ে আজকের আলোচনা। আজকে শিষ্যের সাথে স্বামীজির দ্বিতীয় দিনের দেখা হচ্ছে, দ্বিতীয় দিনের আলাপ। প্রথম দিনের আলাপের পরে স্বামীজি শিষ্যকে বলে রেখেছিলেন যে তুমি এসো, আমি তোমার সাথে কথা বলবো। তো সেই কথা মতন শিষ্য আবার এসে হাজির স্বামীজির কাছে। দ্বিতীয় বললি, স্থান কলিকাতা হইতে কাশীপুর যাইবার পথে গোপাললাল শ্রীলের বাগানে, বর্ষ 1897 খ্রিস্টাব্দ। 1897 খ্রিস্টাব্দের ঘটনা আমরা এখন বসে পড়ছি। স্বামীজি অদ্য শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাটিতে মধ্যাহ্নে বিশ্রাম করিতেছিলেন। শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখিল স্বামীজি তখন গোপাললাল শীলের বাগান বাড়িতে যাইবার জন্য প্রস্তুত, গাড়ি দাঁড়াইয়া আছে। স্বামীজি আজকে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরের যে শিষ্য, ডাকে ঠাকুর ভৈরবের অবতার বলতেন, এবং স্বামীজির সাথে তার একটা বিশেষ দহরম মহরম ছিল। মানে ঠাকুরের কাছে যেসব ভক্তরা যেতেন, এক একজনের সাথে এক একজনের ভাব হয়ে যায় সবার মধ্যেও। তো ঠাকুরের সাথে স্বামীজির সাথে গিরিশচন্দ্র ঘোষের খুব ভাব ছিল। স্বামীজি গিরিশচন্দ্র ঘোষকে জিসি বলে ডাকতেন। আবার কোনো কোনো ক্ষেত্রে একটা মজার ঘটনা রয়েছে, ঠাকুর আবার খুব একটা পছন্দ করতেন না যে স্বামীজি গিরিশের সাথে মিশুক। তার কারণ গিরিশকে ঠাকুর ভৈরবের অবতার বলতেন, গিরিশকে ঠাকুর অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু তারপরেও চাইতেন না। তার কারণ গিরিশ সংসারী লোক ছিলেন, তার নাটকের দল ছিল, তার অনেক কিছু ছিল, কিন্তু তারপরেও তিনি ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু আবার এদিকে স্বামীজি একজন তরুণ ছেলে, কম বয়সী ছেলে, ঠাকুর তাকে ত্যাগের জন্য তৈরি করছেন, সন্ন্যাসী হওয়ার জন্য তৈরি করছেন। এবং কেমন সন্ন্যাসী, যে একা শুধু উঠে দাঁড়াবে নয়, ঠাকুর যার কাঁধে ভার দিচ্ছেন আগামী দিনের রামকৃষ্ণ মিশনের সংঘের, এবং তাকে সেইভাবে আপগ্রেড করছেন, তাকে সেভাবে বড় করছেন। তো ঠাকুর চাইতেন না যে স্বামীজি খুব একটা মিশুক। তো একদিনকে ঠাকুর স্বামীজিকে বলেছেন, নরেন্দ্রনাথকে, যে নরেন, গিরিশের সাথে বেশি মিশবি না তো? ও তো ন্যাচারালি প্রশ্ন করেছে কেন। তা ঠাকুর
খুব মানে শুনতে গৃহীদের খুব খারাপ লাগবে, কিন্তু ভীষণ সত্যি একটা কথা বলেছেন। বলছেন রসুনের বাটি যতই ধো গন্ধ যায় না। মানে বলছে যে সংসার করেছে, সংসার মানে বিয়ে করেছে, এবং মানে বিয়ে করাটাই যে সংসার তা তো নয়। সংসার মানে হচ্ছে আমার মধ্যে হাজার বিষয়ের চিন্তার একটা সমারোহ, হাজার বিষয়ের চিন্তার একটা জাল আমার মধ্যে বোনা। মানে গৃহী এবং সন্ন্যাসী বা গৃহী এবং না যারা গৃহী তাদের তফাৎটা কি? আমি এখনো বিয়ে করিনি, আমার সাথে আমার মাই ধরুন, আমার মা বিবাহিতা এক মহিলা, বয়স্ক মহিলা, তার তফাৎ কি? আমার মধ্যে খুব বেশি বিষয়ের চিন্তা নেই, বড়জোর হয়তো কম কিছু হয়তো থাকলেও থাকতে পারে, চলে গেলে হয় এরকম। কিন্তু আমার মা যিনি যিনি অনেক বিবাহ করেছেন এবং যিনি সংসার চালিয়েছেন, সংসার চালানো মানে অনেককে নিয়ে, মানে আমাকে নিয়ে, আমার বাবা সবাই মিলে যে সংসার চালিয়েছেন, তার মাথায় কিন্তু অনেক বেশি বৈষয়িক চিন্তা। এই টাকাটা কোথায় ফিক্সড করব, ওই টাকাটা কোথায় রাখলে ভালো হয়, কিভাবে চলবে। টাকা হয়তো অনেক কিছুই রয়েছে, কিন্তু তারপরেও তার প্রত্যেক মুহূর্তের চিন্তা আরো কিছু, কিভাবে টাকা আসে, টাকা আরেকটু থাকলে কিভাবে চলবে। তো এখানেই গৃহীর সাথে সন্ন্যাসী বা যারা অতটা বিষয় নয়, বা অবিবাহিত, যারা অবিবাহিত বারবার বলছি তার কারণ বিবাহিত না হলে অতটা ওই সাংসারিক চিন্তা এসে পড়ে না মাথায়, একটু মানুষ অন্যভাবে চিন্তা ভাবনা হয়। এবার তো ঠাকুর বলছেন যে রসুনের বাটি যতই ধো গন্ধ যায় না। বলছে যে সংসারী লোক যতই ঈশ্বর চিন্তা করো, যতই ধ্যান ধারণা করো, কিন্তু বিষয়ে ওকে ছেড়ে যাবে না। তো এবার এই কথাটা বলেছে ঠাকুর স্বামীজিকে, আর স্বামীজি গিয়ে এই কথাটা বলেছেন গিরিশ ঘোষকে, যে জিসি তোমাকে এরকম বলেছে ঠাকুর। তো এবার ন্যাচারালি গিরিশ ঘোষের অভিমান হয়েছে ঠাকুরের উপর। তো গিরিশ ঘোষ ঠাকুরকে যখন এসে বলেছেন যে তুমি এরকম বললে আমাকে, তো তখন ঠাকুর বলছেন যে না, পোড়ালে গন্ধ যায়। মানে ঠাকুরও কি ভয়ঙ্কর শার্প ছিলেন। মানে এই শার্পনেসটা তো তীক্ষ্ণ, এই যে বুদ্ধি, এটা তো জাগতিক কোনো বুদ্ধি থেকে আসছে না, জ্ঞান থেকে তিনি কথা বলছেন। দুরকম কথা হয়, একটা হচ্ছে আমি বুদ্ধি দিয়ে কথা বলছি, আমি আমার বুদ্ধি দিয়ে অভিজ্ঞতা দিয়ে কথা বলছি। আর একটা কথা হয়, সেই কথা হচ্ছে জ্ঞান থেকে কথা বলছি। আমার ভিতরে জ্ঞানটা কি, জ্ঞান মানে আমি পড়াশোনা করে যে পাণ্ডিত্য অর্জন করেছি তার কথা নয়, কিন্তু জ্ঞান হচ্ছে আমার মধ্যে সেই স্বয়ং যিনি ব্রহ্ম, এবং তাকে যখন উপলব্ধি করে আমি কথা বলি, মানে তার সাহায্যেই তো আমাদের বুদ্ধি, বিবেচনা সমস্ত কিছু চলতে থাকে। কিন্তু তাকে যখন কেউ উপলব্ধি করে এবং তারপর যখন সে সেটার উপর মানে সেটার উপর দাঁড়িয়ে যখন কথা বলে, তখন তার কথার ধারই অন্যরকম হয়। তো এবার সেই কথার ধার কেমন হয় একজন ব্রহ্মজ্ঞানী, তো সেটা আজকের চ্যাপ্টারটা পড়লে একটু আন্দাজ হবে। গাড়ি দাঁড়াইয়া আছে, শিষ্যকে বলিলেন, স্বামীজি শিষ্যকে বলিলেন চলো আমার সঙ্গে। শিষ্য সম্মত হইলে স্বামীজি তাহাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠিলেন, গাড়ি ছাড়িল। চিৎপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবা মাত্র স্বামীজি আপন মনে সুর করিয়া পড়িতে লাগিলেন, গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপং ইত্যাদি। শিষ্য মুগ্ধ হইয়া সেই অদ্ভুত স্বরলহরী নিঃশব্দে শুনিতে লাগিল। কিছুক্ষণ এইরূপে গত হইলে একখানা রেলের ইঞ্জিন চিৎপুর হাইড্রোলিক ব্রিজের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন, দেখ দেখি কেমন সিংহীর মতন যাচ্ছে। চিৎপুরের রাস্তায় যখন গাড়ি এসে পড়ছে, গঙ্গা দেখে স্বামীজি তো অপূর্ব গান গাইতেন। স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্বামীজির গান শুনে সমাধিস্থ হয়ে পড়তেন। মানে সাধারণ লোকে গান গাইছে, অ্যাকচুয়ালি সঙ্গীতকে কিন্তু লয়ে যোগ বলা হয়। সঙ্গীত আধ্যাত্মিকতার একটা মার্গ, এক প্রকার পথ। সঙ্গীতের সাধনা করে যারা ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপনা করেন, বা সঙ্গীতের সাধনা করতে করতে সমাধি হয়ে যায় মানুষের, তাকে লয় যোগ বলে। এবং ভারতীয় রাগশাস্ত্রে কিন্তু এই লয় যোগে পৌঁছানোর একটা সাধনা, বলে না যে গান সাধনা। তো তেমনি ঠাকুর নিজে তো গান গাইতে গাইতে সমাধিস্থ হতেনি। স্বামীজির গান এমন গান ছিল, একজন ব্রহ্মজ্ঞানী মানুষ যখন সমাধিতে ডুবে যাচ্ছে, তখন কিন্তু মানে যে সে লোক, মানে একজন হয়তো বিশাল বড় ওস্তাদ, অহংকারে ভরা ওস্তাদ এসে তার সামনে বিশাল কলা গাইছেন, সে কিন্তু ডুববে না সমাধিতে। কোনো ভক্ত এসে যখন তার সামনে গান গাইবে, সে সমাধিতে ডুবে যাবে।
আমার গুরুদেব, ভগবানের যিনি গুরু ছিলেন স্বামী পবিত্রানন্দ মহারাজ, অপূর্ব গান গাইতেন। পবিত্রানন্দ মহারাজের দুটো রেকর্ডিং আমরা গানে পেয়েছি, ওনার আশ্রম জনাইতে ছিল। তো ভগবানের কাছে শুনেছি যে গুরুদেব যখন তানপুরা নিয়ে গান গাইতেন, ভগবান দেখেছেন, বলছেন যে আমি দেখেছি তিনি গান গাইতে গাইতে সমাধিস্থ হয়ে পড়ছেন। ভারতীয় রাগ সঙ্গীত কিন্তু এমনই একটা জিনিস যেটাকে বারবার বলছি, শুধু বলছি না, শাস্ত্রে লয়যোগ বলা হচ্ছে তাকে, যে তার সাথে কানেক্ট করার, পৌঁছানোর একটা পথ। ওস্তাদ আলাউদ্দিন খাঁ তিনি বলছেন আমি সাধনা করছি, এবং তিনি সঙ্গীতের সাধনা করতে করতে মায়ের দেখা পাচ্ছেন, মা এসে দাঁড়াচ্ছেন তার সামনে। তো সাধে সঙ্গীতকে সাধনা বলা হয় না। তো স্বামীজি ভীষণ ভালো গান গাইতেন, এবং আমি আমার গুরুদেব ভগবানকে অদ্ভুত বিষয় দেখেছি। একবার বেনারসে একটি কনসার্ট হচ্ছিল, কনসার্ট ইন দ্য সেন্স আমাদের 19 নভেম্বর ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফাউন্ডেশন ডে, তো বেনারসে বিশাল করে পালন হচ্ছে। তো আপনারা সবাই জানেন বেনারস শাস্ত্রীয় সঙ্গীতের একটা আখড়া বলতে পারেন। তো সেখানে শাস্ত্রীয় সঙ্গীতে একজন দুর্ধর্ষ গাইছেন, মানে আমি পাশে বসেছিলাম, আমি দেখেছি, মানে এবং একদম সামনে আমি বসে আছি এবং কিছুটা দূরে ভগবান বসে গানটা শুনছেন, অদ্ভুত রাগ গাইছেন। কিন্তু ভগবান বিরক্ত হয়ে বেরিয়ে চলে গেলেন, দূর ভাল লাগছে না, মানে এমন ভাবে গাইছেন। ভগবান একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, শুধু ব্রহ্মজ্ঞ পুরুষ নয়, তিনি গুরু, এবং তাকে আমরা যারা তার অনুরাগী, আমরা তাকে ভগবান বলে ডাকি, শুধু ডাকি নয়, আসলে কিছুটা তো মানে তাকে অনুভবের কারণেই ডাকে তাকে সবাই। তিনি উঠে চলে গেলেন, এবং সেই একই মানুষকে আমি ভগবানকেই দেখেছি যে কোনো একজন ভক্ত গান গাইছেন, তিনি চেয়ারে বসে সমাধিস্থ হয়ে পড়ছেন, এবং শুধু তিনি সমাধিস্থ হচ্ছেন না, সামনের মানুষের মধ্যেও ধ্যান হয়ে যাচ্ছে, গভীর অনুভব হয়ে যাচ্ছে, এবং সামনের আর একটা মানুষকেও ঠেলে তোলা যাচ্ছে না। এগুলো আমি দেখেছি সামনে। তো এই যে কথামৃতে কথাগুলো রয়েছে যে স্বামীজি গান গাইছেন, নিবিড় আধারে মা তোর চমকেও রূপরাশি, এবং ঠাকুর সমাধিস্থ হয়ে পড়ছেন, এইগুলো কথার কথা নয়, বা তখন হয়েছিল আজ পৃথিবীতে হয় না, নয়, হয়, মানে এ চিরন্তন, আগেও হয়েছে, এখনো হয়েছে, আগেও হয়েছে, এখনো হয়েছে, পরেও আবার ভবিষ্যতে হবে। তো স্বামীজি গঙ্গা থেকে গান গাইছেন, তো ন্যাচারালি শিষ্য অবাক হয়ে শুনছে। তো স্বামীজি তখন একটা ট্রেন যাচ্ছে, তো স্বামীজি বলছেন দেখ দেখি কেমন শিঙ্গির মতন যাচ্ছেন। শিঙ্গি কি না, শিঙ্গি মাছের কথা বলছেন। শিঙ্গি মাছ যারা জ্যান্ত দেখেছেন, সবাই দেখেছেন অ্যাজ সাচ। তো মাছটা এরকম এরকম চলে, মানে ছেড়ে দিলে এরকম কিলবিল কিলবিল করতে করতে যায়। তো ওই ট্রেনটাও একটা ট্রেন আর কি হাইড্রোলিক ব্রিজের দিকে যাচ্ছিল, চিতপুর রেলের ইঞ্জিন, তো ওটাও তেমনি এরকম ভাবে যাচ্ছে। তো স্বামীজি বলছেন দেখ কেমন সিংহের মতন যাচ্ছে। শিষ্য বলিল উহা তো জড়, উহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে তো উহা চলিতেছে। ওই রূপে চলায় উহার নিজের বাহাদুরি আর কি আছে। শিষ্য প্রথম দিন যখন শিষ্যের সাথে স্বামীজির আলাপ, শিষ্য কিন্তু নিজে মুখে স্বীকার করেছিলেন যে আমি প্রচন্ড আচারবাদী, অদ্বৈতবাদী। এবার সে সব কথায় শিষ্য পণ্ডিত, মানে এই শিষ্য বলতে যিনি শরৎচন্দ্র চক্রবর্তী, খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন একজন, সংস্কৃতে বিশাল পাণ্ডিত্য ছিল, প্রচুর বেদ বেদান্ত পড়া। তো স্বামীজি যেই বলেছে যে ট্রেনটা সিঙ্গির মতন চলছে, এবার তখন তার মধ্যে একটা তর্কের ভাব এসছে। তো সে স্বামীজিকে ক্রস করছে, ক্রস করে বলছে যে কি করে ও চলবে, ওটা তো জড় বস্তু, ট্রেনটা তো জড় বস্তু। বলছে ওটার পেছনে মানুষের চেতন শক্তি, মানে মানুষের এইখানে চেতন শক্তি বলতে মানুষের চিন্তা শক্তি বা মানুষের যে উদ্ভাবনী শক্তি, সেটার কথা বলছে। চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে তো উহা চলিতেছে। বলছে মানুষ বুদ্ধি করে ওটাকে সিস্টেম করে চালাচ্ছে, তাই না চলছে। ওই রূপে চলায় উহার নিজের বাহাদুরি আর কি আছে। মানে কি সামান্য কথা থেকে কি কথায় টেনে আনলেন। বলছে স্বামীজি শুধু বলেছেন উহা সিঙ্গির মতন চলিতেছে, এবার সব শিষ্য সমস্ত তর্ক করে বলছে যে ওর নিজের বাহাদুরি কি। এবার আজকে আমাদের যে মূল বিষয়টা, যে চেতনের লক্ষণ কি, এবার সেই আলোচনা শুরু। স্বামীজি বল দেখি চেতনের লক্ষণ কি। শিষ্য কেন মহাশয়, যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন। শিষ্যকে স্বামীজি প্রশ্ন করছেন চেতনের লক্ষণ কি, মানে তুই কি দেখে বুঝবি এটা চেতন। তো শিষ্য বলছে যাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায়, মানে যেই কাজের পিছনে আমাদের বুদ্ধি কাজ করছে। যেমন সামান্য একটা কথা, আমি জল খাবো,
একটা ড্রামে জল রাখা আছে, আমি জল খাবো। তো এবার ক্রিয়াটা দুরকম ভাবে হতে পারে। এক হচ্ছে আমি গোটা ড্রামটা তুলে আমি খেতে যাচ্ছি, তো পুরো জলটা আমার পড়ে ভিজে যাবে, পুরো গা হাত পা ভিজে যাবে, এই একভাবে। কিন্তু আমি, এটাও এক প্রকার বুদ্ধি, মোটা দাগের বুদ্ধি। এবার একটু সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন মানুষ কি করবে না, কোনো একটা পাত্রে জলটাকে ঢালবে, ঢেলে সে জলটাকে খাবে। আবার আরো সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন মানুষ কি করবে, সরু মুখওয়ালা কোনো বোতলে জলটাকে ঢেলে তারপর জলটাকে খাবে। তো এই যে 3 রকমের ক্রিয়া, 3টে ক্রিয়ার পিছনেই তো মানুষের চেতনা শুদ্ধ বুদ্ধি কাজ করছে। তো শিষ্য তাই বলছেন, শিষ্য সাদা ভাষায় যা দেখেছেন তাই বলছে যে, কেন মহাশয়, যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাই চেতন। এবার স্বামীজির উত্তর। স্বামীজি বলছেন, যাহাই নেচারের এগেনস্টে রেবেল করে, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে, তাহাই চেতন, তাহাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। দেখ না, একটা সামান্য পিঁপড়ে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার রেবেল করবেই। যেখানে স্ট্রাগল, সেখানে, যেখানে রেভেলেশন, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। কি সুন্দর বলছেন, বলছেন যে চেতনার লক্ষণ, এ শুধু বললো, শিষ্য বলছে বুদ্ধিপূর্বক যা ক্রিয়া করে। আর স্বামীজি বলছেন যে যেখানে দেখবি নেচারের এগেনস্টে, মানে প্রকৃতির এগেনস্টে যখন বিদ্রোহ ঘোষণা হচ্ছে, সেখানেই জানবি চেতনা ক্রিয়া করছে। যাহা তাহাই চেতন, তাহাতেই চৈতন্যের বিকাশ রয়েছে, যাহার নেচারের এগেনস্টে রেবেল করে। দেখ না, একটা এবার স্বামীজি উদাহরণ দিচ্ছেন, বলছে একটা পিঁপড়েকে মারতে যা, বলছে সেও জীবন রক্ষার জন্য তোর হাতে কামড়া দেবে। একটা ছোট্ট কাঠ পিঁপড়ে, তাকে মারতে যাও, সে কামড়াবেই কামড়াবে। একটা ছোট্ট মৌমাছি, ওকে মারার জন্য ঝাঁটা নিয়ে কতক্ষণ ধরে ঘুরতে হয়, একটা বোলতা, সে একটা ঘুরে বেড়াচ্ছে, তাকে আমি মারতে গেলাম, একটা বোলতা, সে আমাকে কামড়াবে, অথবা তার পিছনে ভয়ে ভয়ে আমি দৌড়াই, অথবা মাঝে মধ্যে সে এমন আমাদেরকে ভোঁ করে তাড়া করে, আমরা দৌড়ে পিছিয়ে আসতে বাধ্য হই। তো স্বামীজি বলছেন যে যেখানে প্রকৃতির এগেনস্টে রেবেল দেখবি, যেখানে বেঁচে থাকার চেষ্টা, সেখানেই জানবি চেতনা কাজ করছে, সেইখানেই জীবনের চিহ্ন। শিষ্য, মানুষেরও মনুষ্য জাতি সমূহের সম্বন্ধেও কি ওই নিয়ম খাটে মহাশয়? স্বামীজি, খাটে কিনা একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না, দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধেই ওই কথা খাটে। স্বামীজির একটা রাগ ছিল ভারতীয়দের উপর। স্বামীজি নিজেও ভারতীয় এবং তিনি সব কাজই ভারতীয়দের জন্যই করেছেন। বিদেশে এত কিছু কাজ করে বেলুড় মঠে মেন অর্গানাইজেশন বানিয়েছেন এবং হেডকোয়ার্টার বেলুড়, স্টিল নাও বেলুড় থেকে চারিদিকে সমস্ত অর্গানাইজেশন কন্ট্রোল হয় দেশে বিদেশে। কিন্তু স্বামীজি ভারতীয়দের উপর ক্ষেপে কেন যেতেন? কারণ একটা পরাধীন দেশের ছেলে, সে একটা আরেকটা দেশে গিয়ে, যেই দেশের মানুষেরা তাদের দেশের উপর রাজ করছে, সেখানে গিয়ে তাদেরকে মানে ভাব দিয়ে তো পদানত শব্দটা ভুল, তাদের পায়ের কাছে বসতে বাধ্য করিয়েছেন, সে মানে একটা অস্ত্র না ধরে। তো সে যখন এই দেশে এসে দেখছে যে যে এই দেশ থেকে একটা ছেলে গিয়ে অন্য দেশের মানুষদেরকে এবং যারা তাদের উপর প্রভুত্ব করছে তাদেরকে এভাবে জাগিয়ে দিল, কিন্তু ফিরে এসে দেখছেন এই দেশের মানুষদের মধ্যে যেন হেলদোল নেই। স্বামীজি বুঝছেন আমি এটা পারি, আমার মধ্যে সেই ব্রহ্মতেজ রয়েছে। স্বামীজির অনুভব যে আমার মধ্যে সেই ব্রহ্মতেজ আছে, মানে প্রত্যেকটি মানুষ এই কাজটি করতে পারে। কিন্তু স্বামীজি দেখছেন যে তখনকার ভারতবর্ষ ঘুমিয়ে আছে, এখনো ভারতবর্ষের খুব একটা ঘুম ভেঙেছে বলে তো আমার মনে হয় না। তো স্বামীজি সেই জন্য খেপে যেতেন, ওই জন্য বারবার, মানে আমারও প্রথম পড়তে গিয়ে মনে হয়েছিল যে স্বামীজি বারবার তোদের দেশ করছেন কেন। এখন সত্যি মাঝে মধ্যে দেশের অবস্থা দেখে মনে হয় যে স্বামীজি কোন রাগ থেকে এই কথাটা বলতেন বারবার করে। এই চ্যাপ্টারটাই বারবার দেখবেন যে স্বামীজি ঝাড়ছেন শিষ্যকে, বলছে যে তোদের ছাড়া আর সকল জায়গাতেই এই ইতিহাসটা খাটে। শিষ্য বলছে মানুষের জন্য কি ইতিহাসটা খাটে? পিঁপড়েকে মারতে গেলে নয় পিঁপড়ে কামড়ে দেবে। তো স্বামীজি বলছে যে কোনো দেশের মানুষকে মারতে যা, তারা উল্টো রিয়াকশন করবে। শুধু ভারতবর্ষকে মারতে যাক, ভারতবাসীর লোকরা কিছু বলবে না, জো হুকুম বলে মেনে নেবে। তোরাই কেবল আজকাল জড়বৎ পড়ে আছিস, তোদের হিপনোটাইজ করে ফেলেছে। বহু প্রাচীন কাল থেকে তোদের অপরে বলছে তোরা হীন, তোদের কোনো শক্তি নাই। তোরাও তাই শুনে আজ 1000 বছর হতে চললো ভাবছিস আমরা হীন, সকল বিষয় অকর্মণ্য, ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস। স্বামীজি বলছেন 1000 বছর ধরে তোদেরকে শুধু এরকম বুঝিয়ে যাচ্ছে যে তোরা হীন, তোরা জড়বৎ, তোরা কিছু পারিস না।
তোরা তাই শুনে শুনে তাই হয়ে গেছিস। মানে ভারতবর্ষের দুর্ভাগ্যটা একবার দেখুন। ভারতবর্ষে প্রাচীনকালে মানে এত শ্রেষ্ঠ একটা জাত ছিল, এবং এখানকার প্রথম শূন্যের ব্যবহার ভারতবর্ষে, প্রথম ইয়ে দিয়ে কাঁটা দিয়ে কিসের একটা আমি ভুলে গেছি আর কি, প্রথম অপারেশন কিন্তু ভারতবর্ষে হয়, কোনো একটি কাঁটা দিয়ে অপারেশন করা হয়েছিল, প্রথম জ্যোতির্বিজ্ঞান ভারতবর্ষে উদ্ভূত হয়। এই একটা দেশের লোক স্বামীজির সময় বলছে যে তোদেরকে তারপরে ভারতবর্ষের উপর বিভিন্ন আক্রমণ হলো, বাইরের দেশের লোক, কখনো কখনো মুসলিমরা, কখনো অন্যান্য দেশের লোক, পারসিক অনেক জায়গা থেকে আক্রমণ হয়ে বলছে যে তোরা একদম এখন হীনবল হয়ে পড়েছিস এবং তোদের তার থেকে ওঠার চেষ্টাও নেই। স্বামীজি কেন রাগ করবেন না? তিনি তো চেষ্টা করে উঠে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি তারপরও দেখছেন মানুষের মধ্যে উৎসাহ নেই উঠে দাঁড়ানোর। বলছে তোরা জড়বৎ হয়ে পড়ে আছিস, জড়ের মতন পড়ে আছিস, যেন ভিতরে কোনো চেতনা নেই। চেতনা নেই মানে যে লড়বো সেই চেষ্টাটাও নেই। তারপর বলছেন নিজের শরীর দেখিয়ে বলছেন, এ দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে, আমি কিন্তু কখনো ওরূপ ভাবি নাই। তাই দেখো না, তার ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে তারাই আমাকে দেবতার মতন খাতির করেছে ও করছে। তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস যে আমাদের ভেতর অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস, তো তোরাও আমার মতন হতে পারিস। সরি, এখানেই একজন ব্রহ্মজ্ঞানীর বিউটি, এটাই সৌন্দর্য যে সে কিন্তু একা বসে থাকতে চাইছে না যে আমি ব্রহ্মকে অনুভব করেছি, আমি অনন্ত শক্তির খোঁজ পেয়েছি, আমি বসবো, তোরা আমার সামনে সব কোমরে গামছা বেঁধে বসে থাকবি আমার শিষ্য হয়ে। গুরু এরকমই হন। গুরু বলছে আরে তোরাও ওঠ, আমার ভিতরে যা তোদের ভেতরে তা, শুধু তোরা বুঝতে পারছিস না। এখানে এই লাইনটাতে ভীষণভাবে বোঝা যাচ্ছে। বলছে যে যে যারা আমাদের উপর পদানত করে রেখেছে আমাদেরকে, তারা আমাকে দেবতার মতন খাতির করছে। তার কারণ কি? তার কারণটাও বলছেন যে তার ইচ্ছায়। এইখানেও স্বামীজিকে বোঝার যে স্বামীজির কথা বলতে গিয়ে একজন অদ্বৈতবাদী ব্রহ্মজ্ঞানী, সেখানে তিনি বলছেন যে সে তো সমস্ত করেছে, যদি মানে পরিষ্কারভাবে দেখি, পরিষ্কারভাবে মানে নর্মালাইজ দেখি, যে সে শিকাগো শহরে গেছে, সে বক্তৃতা দিয়েছে, সে প্রচুর মানুষকে উদ্বুদ্ধ করেছে, সেই কথা বলেছে, কিন্তু স্বামীজি ক্রেডিটটা নিজে নিচ্ছেন না। তার অহংকার এতটাই নেই বা কম, সে ক্রেডিট নিচ্ছে না। সে বলছেন যে, তাই স্বামীজি বলছেন যে দেখ, তার ইচ্ছায় যারা আমাকে চিরকাল হীন মনে করে তারা আমাকে দেবতার আসনে বসিয়েছে। স্বামীজি বলছেন না যে আমি এত কাজ করেছি আমাকে দেবতার আসনে বসিয়েছে, বলছেন তার ইচ্ছায়। যখন কারোর ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হয়, যে ঠিক ঠিক জানতে পারে যে আমি আর তিনি, মানে আমি আর ঈশ্বর আলাদা কিছু নয়, তখন কিন্তু সে আলাদা করে বলতে যায় না যে আমি করছি, তখন তার আমি সত্তাই শেষ হয়ে যায়। তখন তার ভিতরে আসে যে তুমি 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 সত্তা শুরু হয়। তো স্বামীজি বলছেন যে তার ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে তারাই দেবতার মতন খাতির করছেও করবে। তারপর বলছে তোরা আগে ভাব, মানে বলছে তোরাও ওইরূপ ভাবতে পারিস যে আমার ভেতরে অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে। শব্দগুলো ইম্পর্টেন্ট। অনন্ত শক্তি, সেটাকে লিমিটেড নয়। বলছেন যে শক্তি এইটুকু তা নয়, অ্যাটম বোমেরও একটা নির্দিষ্ট শক্তি। শুধু হিরোশিমা নাগাসাকিকে জ্বালিয়ে দিল, সে কিন্তু হিরোশিমা নাগাসাকি পেরিয়ে আমেরিকাকে জ্বালাতে পারলো না। তার মানে অ্যাটম বোমের ভীষণ শক্তি হলেও একটা লিমিটেশন আছে। কিন্তু এখানে স্বামীজি কি ব্যবহার করছেন? যে অনন্ত শক্তি আছে, যেটার শেষ নেই। বলছে অপার জ্ঞান, বলছে মানে এই শব্দটা বাংলা শব্দ সবসময়, মানে এগুলো তো অ্যাকচুয়ালি সংস্কৃতের কিছু অপভ্রংশ শব্দ। বলছে মানে ব্যাখ্যা করা মুশকিল হয়ে পড়ে। অপার জ্ঞান মানে যেই জ্ঞানের কোনো পারাপার নেই, সমুদ্রেও পারাপার রয়েছে, কিন্তু বলছেন সেই জ্ঞান তোর ভিতরে আছে যেই জ্ঞানের পারাপার নেই। অদম্য উৎসাহ, যেই উৎসাহকে দমানো যায় না, কোনোদিন যেই উৎসাহ দমেনি, বলছে সেটা তোর মধ্যেই রয়েছে। আগে তুই এটা ভাব। মানে তখন পরাধীন দেশের মানুষ বা আজকেও দেশের মানুষ ভাবতেই তো পারে না আমার মধ্যে অনন্ত শক্তি, আমার মধ্যে অনন্ত উৎসাহ, অনন্ত কাজ করার ক্ষমতা আছে আমার মধ্যে। বলছে আগে এইটুকু চিন্তা কর বাবা। বলছে চিন্তা কর, তারপর বলছে যে এবং ওই অনন্তের শক্তি যদি জাগাতে পারিস তো তোরাও আমার মতন হতে পারবি। বলছে আমার ভিতরে সেই শক্তি রয়েছে, আগে এইটুকু বিশ্বাস কর। স্বামীজি শিষ্যকে বলেছেন।
এবং তারপর যদি সেই অনন্ত শক্তি জাগাতে পারিস নিজের ভিতরে, তাহলে তোরাও আমার মতন হবি, তোর আমার আলাদা কোনো পার্থক্য নেই। আমি যাদবপুর বিদ্যাপীঠে পড়তাম, তো যাদবপুর স্টেশনে নেমে যখন ইউনিভার্সিটির মধ্যে দিয়ে, যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কখনো কখনো যেতাম, তো যাদবপুর ইউনিভার্সিটিতে স্বামীজির একটা স্ট্যান্ড ছিল, স্বামীজির ফটো দেওয়া। তো ওইখানে একটা দারুণ কথা পড়েছিলাম। তখন আমি এই বেদান্ত নিয়ে অতটা চর্চা করিনি, আমি আমার গুরুদেবের কাছেও যাইনি। সেখানে কথাটায় লেখা ছিল, বাংলাটা বলছি, যে তোমার মধ্যেই সবকিছু আছে, তুমিই সব করতে পারো। তো কথাটা রোজ স্কুলে যাওয়ার পথে আমার চোখে পড়তো, যে তোমার মধ্যেই সবকিছু আছে, তুমিই সবকিছু করতে পারো। তো কথাটা বুঝতে পারতাম না যে এটা কি, মানে আমার মধ্যেই সবকিছু আছে, আমি সব করতে পারি, মানে বাচ্চা বয়সে যেরকম হয়, মোস্ট প্রবাবলি যখন 6-এ পড়তাম তখন ওই ব্যানারটা লাগানো হয়েছিল যে আমি সব করতে পারি। তো অনেক বছর বুঝিনি কথাটা, গুরুর কাছে গিয়ে, আমার গুরুর কাছে গিয়ে তিনি আমাকে আবার বললেন যে হ্যাঁ, তুই সব করতে পারিস, তোর পক্ষেই সব করা সম্ভব, তোর মধ্যেই সেই অনন্ত জ্ঞান রয়েছে। আমার গুরু আমাকে বললেন, মানে এইটা যে ঠিক ঠিক গুরু, যিনি সৎ গুরু, তিনি প্রত্যেক শিষ্যকে শুধু এটাই বলবেন যে তোর মধ্যে সব, তুই সব করতে পারিস। আমার গুরু ভগবান একবার খুব সুন্দর বলেছিলেন একটা কথা আমাকে, যে আমাকে ছোটবেলা থেকে সবাই বলতো তুই পারবি না, কিন্তু আমার গুরু, মানে ভগবানের যিনি গুরুদেব, স্বামী পবিত্রানন্দ মহারাজের কথা বলছেন, যে একমাত্র যখন তার কাছে যাই, পবিত্রানন্দ মহারাজ আমাকে বললেন যে তোর দ্বারাই সব হবে, তুই পারবি করতে। বলছেন এই উৎসাহটাই তো কেউ দেয় না। এখানে স্বামীজিকে দেখুন, শিষ্যকে উৎসাহ দিচ্ছে, বলছে যে যে তোর মধ্যে রয়েছে, এইটুকু কথাই তো কেউ বলে না। তারপর তো জাগানোর প্রশ্ন। শিষ্য ওইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয়? মানে কার রাগ হবে না? স্বামীজি এত মানে শিষ্যকে এত বোঝানোর চেষ্টা করছেন, তারপর শিষ্য মানে ন্যাচারাল, মানে সেই সময়ের কথায়, সেই সময়ের চারপাশ দেখে সে একটু হীন বল, মানে তার মধ্যে তো ওই চেতনাটাই উঠছে না। তো সেই শিষ্য বলছেন যে ওইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয়? বাল্যকাল হইতেই ওই কথায় শুনায় ও বুঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায়? লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য, এই কথাই আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি। শিষ্য খুব সত্যি কথা বলছেন যে ওইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয়? এইখানেই স্বামীজি আলাদা। তিনি ভাবতে পারছেন, আর একটা একই জায়গায় দাঁড়িয়ে আর একটি ছেলে ভাবতে পারছে না। স্বামীজির সাথে খুব বয়সের পার্থক্য ছিল বলে তো আমার মনে হয় না, কারণ স্বামীজি খুব কম বয়সেই দেহত্যাগ করেছিলেন। তো এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে বাল্যকাল হইতেই এই কথা শুনাইয়াও বুঝাইয়া দেয়, এই রকম লোক কোথায়? হ্যাঁ, বাল্যকাল থেকেই প্রত্যেকটা বাচ্চা, আমরা ছোট থেকে, আমি নিজেও পড়াশোনা শিখেছি কেন না, আমাকে একটা বড় চাকরি করতে হবে। বড়জোর মা বাবারা এটা বলে যে আমি চাই আমার ছেলে মেয়ে বড় মানুষ হোক, কিন্তু বড় মানুষ কি আদৌ কেউ করতে চায়? যদি বড় মানুষ ছেলে মেয়েকে কেউ করতেই চাইতো, তাহলে তাকে তার আদর্শ শিক্ষা অন্যরকম হয়, তাকে তখন শেখাতে হয় যে তোমার মধ্যে অনন্ত জ্ঞান আছে। কেউ তো শেখায় না। আমরা প্রত্যেকেই কিন্তু ওই একটু কম মাইনে বা একটু বেশি মাইনের চাকরির জন্য দৌড়াই। কেউ আমাদেরকে ছোট থেকে বলে না যে তত্ত্বমসি, তুমিই সেই ব্রহ্ম, তুমিই সব পারো, কেউ বলে না। সে বলে যে এবিসিডিটা তুমি পারবে। একটা পুরাণের গল্প মনে পড়ছে, ওটা একটু বলি। মদালাসা বলে একজন রানী ছিলেন, তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন। বিয়ে করলে যে ব্রহ্মজ্ঞান হবে না, সেইটার একটা সমূলে কুঠারাঘাত হচ্ছে এই গল্পটা। মদালাসা বিশাল বড় জ্ঞানী ছিলেন, ব্রহ্মজ্ঞানী এক মহিলা, এবং তিনি এক রাজ্যের রানী ছিলেন, এবং ন্যাচারালি খুব বিদুষী এক মহিলা। তার রাজা প্রত্যেক বিষয়ে অনেক কিছুতেই তার পরামর্শ নিতেন। তো সেই রানীর যখন ছেলে হয়, রানী ছেলেকে ঘুম পাড়াতেন যে তত্ত্বমসি, এইটা বলে বলে রানী তার ছেলেকে ঘুম পাড়াতেন, আত্মতত্ত্ব শুনিয়ে ছেলেকে ঘুম পাড়াতেন, একদম ছোট থেকে, একদম ছেলে জন্মেছে তাকে ঘুম পাড়াচ্ছেন যে তত্ত্বমসি, তুমিই সেই ব্রহ্ম, তুমিই সেই ব্রহ্ম। তো তখন একদিন রাজা বলেছিল যে তুমি ছেলেদেরকে এটা ছোট থেকে শোনাচ্ছ, ওরা বুঝবে কি করে? তখন রানী বলেছিলেন যে বুঝুক না বুঝুক, কানে যে এটা শুনছে, এই সংস্কার তার তৈরি হবে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সংস্কার। প্রত্যেকটা মানুষের সংস্কার অনুযায়ী কিন্তু একটা মানুষ হয়। এবং কি দেখা গেল, মদালাসার প্রথম ছেলেটি বড় হয়ে ব্রহ্মজ্ঞানী হয়ে বেরিয়ে গেল, সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেল, এবং সে বিশাল ব্রহ্মজ্ঞানী হলো।
রানীর দ্বিতীয় ছেলেকেও রানী এই কথা শুনিয়েই ঘুম পাড়াতেন ছোট থেকে, সেই ছেলেও ব্রহ্মজ্ঞানী হলো। তৃতীয় ছেলেও ব্রহ্মজ্ঞানী হলো। চতুর্থ ছেলের বেলায় রাজা এসে রানীকে বললেন যে রানী, এই ছেলেটাকে অন্তত রাজ্যপাট করতে হবে। তখন রানী সেই ছেলেটাকে স্বাভাবিকভাবে যেরকম আমাদের বাবা মারা বড় করেন সেভাবে বড় করলেন, এবং সেই ছেলেটি রাজ্যপাট সামলালো। কিন্তু রানী তাকে বলে রেখেছিলেন যে যখন তোমার মনে হবে যে তুমি রাজ্যপাট অন্যের হাতে দিতে পারো, আমি একটা জিনিস কাগজে লিখে তোমার এই জায়গাটায় রাখলাম, তুমি তখন সেই কাগজটা পড়ো। এবং একটা সময় ছেলেটি সেই কাগজটিও পড়ে যখন তার রাজ্যে ব্রিটিশরা প্রায় আসে, এবং কাগজটি পড়ে সেই ছেলেটিও বেরিয়ে যায় সন্ন্যাসের পথে। তো এই ছিলেন মদালাসে, এবং এই ছিলেন তার শেখানোর কৌশল। একদম বাচ্চা যে কিচ্ছু বোঝে না তাকে তত্ত্বমসির কথা বলছেন, তাকে অহং ব্রহ্মাস্মির কথা বলছেন, তাকে আত্মতত্ত্ব মানে কি? নিজের তত্ত্ব, আমি কে সেই তত্ত্ব। তুমি কে সেই তত্ত্ব নয়। তুমি কে তো সবাই জানতে ব্যস্ত। আমরা আমাদের একজন বন্ধুকে জাজ করি সে ভালো না খারাপ, আমরা একটা খাবার জাজ করি খাবারটা ভালো না খারাপ, কিন্তু আমরা ভাবি না সরি কিছু প্রবলেম হয়েছিল, কিন্তু আমরা চিন্তা করি না যে খাবারটাকে জাজমেন্ট কে করছে, আমিই জাজ করছি। সারা জীবন আমাদের কেটে যায়, আমরা মরেও যাই, কিন্তু কে সবকিছুকে ভালো বললো, কে সবকিছুকে খারাপ বললো, কে সবকিছুকে পছন্দ করলো, কে সবকিছুকে অপছন্দ করলো, সেটাই খুঁজে পাই না আমরা। আমাদের চারদিক দেখতে দেখতে কেটে যায়, নিজেকে খোঁজার সময় হয় না। তো সেই জন্য স্বামীজিদের মতন মানুষরা যারা ব্রহ্মবিজ্ঞানী, তারা একটা সময় চোখে আঙুল দিয়ে দেখান যে তোর ভিতরে সব, তুই আগে নিজের ভিতরে খোঁজ, বাইরে থেকে শক্তি নেওয়ার চেষ্টা করিস না। স্বামীজি এবার বলছেন, তাই তো আমরা এসেছি অন্য রূপে শেখাতে ও দেখাতে। তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর। তারপরে নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে। সকলকে গিয়ে বল, ওঠ জাগ, আর ঘুমিও না। সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতরে রয়েছে, এ কথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওই কথা সকলকে বলো, ও সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি মাসের ভেতর ছড়িয়ে দে। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার তৈরি করব। প্রথম তাদের শেখাবো, তারপর তাদের দিয়ে এই কাজ করাবার মতলব করেছি। স্বামীজি স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। যে আমি একটা চিন্তা করছি, একটা উচ্চ চিন্তা করছি। স্বামীজি ছোট করে ভাবতেন না, স্বামীজি কিচ্ছু ছোট করে ভাবেননি। স্বামীজি স্বপ্নটা কি দেখছে, যে আমরা তোমাদের কাছে এসছি, সেই তত্ত্বটা আমি এসছি, আমি সেই তত্ত্ব জানি, আমি বলছি তুই এই তত্ত্বটা শেখ, এবং এই তত্ত্বটা চারিদিকে মানুষের কাছে ছড়িয়ে দে। এবং সকলের অভাব দুঃখ ঘোচাবার শক্তি নিজের ভিতরেই রয়েছে, এটাই সবাইকে বোঝা। এবং এই কথাগুলো শেখানোর জন্য যে আমি প্রথমে একটা অবিবাহিত যুবকদের নিয়ে একটা কেন্দ্র তৈরি করব, প্রথম তাদের শেখাবো এবং তারপর তাদেরকে চারদিকে ছড়িয়ে দেবো। কিন্তু মহাশয়, ওইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাইবেন? এবার শিষ্য জগতের কথা এসছে যে এই কাজগুলো যে আপনি বলছেন, এই কাজগুলো করার জন্য তো অনেক টাকা চাই, টাকা কোথায় পাবো? স্বামীজি, তুই কি বলছিস? মানুষেই তো টাকা করে, টাকায় মানুষ করে, এ কথা কবে কোথায় শুনেছিস? এটাই জাগতিক মানুষ আর একজন ব্রহ্মজ্ঞানীর পার্থক্য। ব্রহ্মজ্ঞানী, সন্ন্যাসী নিয়ে কথা বলছি না, জাগতিক মানুষ এবং ব্রহ্মজ্ঞানী। শিষ্য চট করে বলছে টাকা কোথায়? তো স্বামীজি বলছেন যে টাকা তো মানুষ করে। যদি তুই মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতন টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। স্বামীজি আটকে উঠেছে, বলছে তুই কি বলছিস? মানুষই তো টাকা করে। শিষ্যর চিন্তা হচ্ছে টাকা আসবে কোথায়? স্বামীজির চিন্তা যে মানুষই তো টাকাটা জোগাড় করবে, তাহলে আগে মানুষ হও। ঠিক বলছেন যে ঠিক মানুষ ও টাকা এমনি এমনি তোর পায়ে জলের মতন এসে পড়বে। এবং আজকে বেলুড় মঠ দেখুন, আজকে রামকৃষ্ণ মিশন দেখুন, স্বামীজির কথাই কিন্তু ফলেছে। স্বামীজি মানুষ তৈরি করেছিলেন, স্বামীজি নিজে আগে মানুষ হয়েছিলেন, মানুষ তৈরি করেছিলেন। তো এমনি এমনি কিন্তু টাকা এসে পড়েছে এবং চারিদিকে এত কর্মকাণ্ড। আচ্ছা মহাশয়, শিষ্য বলছেন, আচ্ছা মহাশয়, না হয় স্বীকারই করিলাম যে টাকা আসিল এবং আপনি ওইরূপে সৎকার্যের অনুষ্ঠান করিলেন, তাহাতেই বাকি। ইতঃপূর্বেই তো কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করিয়া গিয়েছিলেন, সেসব এখন কোথায়? আপনার প্রতিষ্ঠিত কার্যেরও সময় ওইরূপ দশা হইবে নিশ্চয়। তবে এইরূপ উদ্যমের আবশ্যকতা কি?
কি মানে ভয়ঙ্কর একটা ডিস্টার্বিং কথাবার্তা। একজন মানুষ চোখের সামনে তাকে স্বপ্ন দেখাচ্ছে, একটা বড় আদর্শের কথা বলছে, আর মানে এই শিষ্য তো মানে স্বামীজি এই জন্যই রেগে গিয়ে বারবার বলছেন যে তোদের দেশের মানুষের খালি হীনবল, খালি চিন্তা, কিছু হবে না, তোদের হীন বুদ্ধি, এই হীন বুদ্ধির লক্ষণ। এ খালি বলছে যে যে মহাশয় অত করে কি লাভ, আপনাদের আগে কি কখনো এরকম যে অনেকেই তো করেছে, তাদের তো কিছু হয়নি, তা আপনি করবেন সেটাও তো পরে নষ্টই হয়ে যাবে, তাহলে এখন অত ভেবে লাভ কি, এ খালি পিছন টানছে। তবে ওইরূপ উদ্যমের আবশ্যকতা কি? স্বামীজি পরে কি হবে সর্বদা একথাই যে ভাবে, তার দ্বারা কোনো কার্যই হইতে পারে না। যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল, পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার নেই। এই হচ্ছে স্বামীজি। বলছে শিষ্য খালি বলছে যে পরে কি হবে, এই কাজ আগে অনেকে করেছে, এত মানে স্বামীজি শিষ্যকে এত উজ্জীবিত করছেন, সেই প্রথম থেকে শিষ্যকে উজ্জীবিত করছে, কিন্তু তার মনের ভিতরে এমন ভাবে, পরাধীন দেশের একটা মানুষের ভিতরে এমন ভাবে গেড়ে বসেছে, সে কিছু পারে না, সে বিশ্বাসই করতে পারছে না যে তার দ্বারা সম্ভব, তাদের দ্বারা কিছু হতে পারে। তো স্বামীজি খুব সুন্দর, এই প্যারাটা আমার খুব প্রিয়। স্বামীজি বলছেন যে পরে কি হবে সর্বদা যে একথা ভাবে, তার দ্বারা কোনো কার্যই হইতে পারে না। তারপর বলছেন যা সত্য বলে বুঝেছিস তা এক্ষুনি করে ফেল। যদি কিছু মনে করে থাকি আমি যে আমি এটা করু, এটাই ঠিক, তো বলছে সেটা এক্ষুনি কর, পরে কি হবে সে কথা ভাববার দরকার নেই, অত পরে কি হবে অত ভাবার কোনো প্রয়োজন নেই, আগে কাজটা কর, পরে অত চিন্তা ভাবনা হবে। এতটুকু তো জীবন, তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে? ফলাফল দাতা একমাত্র তিনি, যা হয় করবেন, সে কথায় তোর কাজ কি? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। গীতায় বলছেন যে ফলের আশা করো না, শুধু কাজ করে যাও। কর্মণ্যে বাধি কারস্তে মা ফলে সুকদাচনা। সেই কথাই স্বামীজি বলছেন, গীতার কথাই আরেক ভাবে স্বামীজি বলছেন যে এইটুকু তো জীবন, তুই এত ভাবছিস কেন যে কি হবে না হবে, এই কাজ করছি পরে কি হবে। বলছে একটা ভালো কাজ, যে স্বামীজি ভালো কাজটা কি না বলছে যে নিজে ব্রহ্মকে, তোর ভিতরে ব্রহ্ম আছে, তোর ভিতরে অনন্ত শক্তি, তুই এটা বোঝ, এবং তুই এটা বুঝে নিজে আরো কয়েকটা মানুষকে বোঝা, পাতি, এই কথাটা স্বামীজি বলেছেন। বলছে এইটাই কর, এবার পরে কি হবে ভেবে লাভ নেই। বলছে এইটুকু জীবন, কবে মরে যায় তার ঠিক নেই, মানে খুব বেশি হলে 80 বছর বাঁচবেন, তারও বেশি হলে আরো 20 বছর এক্সটেনশন করলাম, 100 বছর কেউ বাঁচবেন। বলছে এইটুকু বছরের মধ্যে মাত্র 100টা শীতকাল বা 100টা বসন্তকালই তো দেখতে পাবেন। তো বলছে এর মধ্যে এত ফলাফল খতালে হয়, এত ফলাফল চিন্তা করলে হয়? তোর কাজটা মনে হয়েছে এটা সত্য, তোর মনে হয়েছে কাজটা ঠিক, তো তুই কর। এটা স্বামীজি, যেটা ঠিক মনে হচ্ছে কর, আগে নেমে পড়, অত ফলের চিন্তা করিস না, ওটা মা দেখে নেবেন। বলিতে বলিতে গাড়ি বাগান বাড়িতে পৌঁছাইল। কলিকাতা হইতে অনেক লোক স্বামীজিকে দর্শন করিতে সেদিন বাগানে আসিয়াছেন। স্বামীজি গাড়ি হইতে নামিয়া ঘরের ভিতর যাইয়া বসিলেন এবং তাহাদিগের সকলের সহিত কথা কহিতে লাগিলেন। স্বামীজির বিলাতী শিষ্য গুডউইন সাহেব মূর্তিমতী সেবার ন্যায় অনতি দূরে দাঁড়াইয়াছিলেন। ইতঃপূর্বে তাহার সহিত পরিচয় হওয়ায় শিষ্য তাহারই নিকট উপস্থিত হইল এবং উভয় মিলিয়া স্বামীজির সম্বন্ধে নানা প্রকার কথোপকথনে নিযুক্ত হইল। গাড়ি এবার ফাইনালি গোপাললাল শীলের বাগান বাড়িতে পৌঁছেছে, সেখানে প্রচুর মানুষ স্বামীজিকে দেখতে এসছেন। তো সেখানে এবার স্বামীজি কথা বলবেন, আলোচনা করবেন। এরপর পরের দিন আলোচনা, আমাদের বিষয়বস্তু এটাই হবে, গোপাললাল শীলের বাগান বাড়িতে স্বামীজি কি নিয়ে কথা বলছিলেন। আজকের মূল বিষয় ছিল যে চেতনার লক্ষণ কি। তো চেতনার লক্ষণ স্বামীজি বলছেন যে যা প্রকৃতির এগেনস্টে রেবেল করে তাই চেতনা, এবং সেটাকে এই যে বেদান্তটা শুধুই যে শাস্ত্রের বিষয় নয়, শুধুই যে পাহাড় পর্বতের বিষয় নয়। কেন বলছেন যে তোর ভিতর সেই অদম্য শক্তি, বেদান্ত বুঝলে কি হবে, বেদান্তের জ্ঞান আমার হলে কি হবে, যদি আমি প্র্যাকটিক্যাল দিকেই যাই, লাভ ক্ষতির হিসাবেই যাই। যদিও স্বামীজির একটা জায়গায়, এবং সত্যি যাদের জ্ঞান লাভ হয়েছে তারা যদি বলে যে জ্ঞান হলে কি হবে, তারা হেসে বলবেন যে আরে জ্ঞানই জ্ঞানের পুরস্কার, জ্ঞান হলে কিছু হতে হয় না, জ্ঞান হলেই হয়, জ্ঞানই জ্ঞানের মানে জ্ঞানই জ্ঞানের বিষয়। কিন্তু যদি আমি এটাকে লাভ ক্ষতির দাঁড়িপাল্লায় নামাই, তাহলে স্বামীজির দিকে তাকাতে হবে। প্র্যাকটিক্যাল বেদান্ত বলছেন, শুধু অহং ব্রহ্মাস্মি বলে একটা গুহাতে বসে থাকলে হবে না। বলছেন যে তোমার ভিতরে অদম্য শক্তি এলে তুমি জাতিকে জাগাতে পারবে, তুমি কাজ করতে পারবে, তোমার ভিতর থেকে হীনবল ত্যাগ হয়ে যাবে। আমি সব, আমার ভিতর অনন্ত শক্তি, এটা জানলে আমার উপকার হবে না? তো এটাই চেতনার লক্ষণ।
আমার ভিতর অনন্ত শক্তি জানলে আমি যদি ভালো ফার্মাসিস্ট হই, আরো ভালো ফার্মাসিস্ট হব, যে ভালো ফুটবলার সে আরো ভালো ফুটবলার হবে, একজন গৃহবধূ আরো ভালো গৃহবধূ হবে, এটাও স্বামীজি বলছেন। তো চেতনার লক্ষ্য নেই, চেতনা হলে এই হয়। জ্ঞানী জ্ঞানের পুরস্কার, এই ভীষণ উচ্চ তত্ত্বের কথাকে নয় বাদ দিলাম, লাভ ক্ষতির হিসাবেই যদি জ্ঞানকে দাঁড় করাই, লাভ ক্ষতির হিসাবেই যদি বেদান্তকে দাঁড় করাই, যে বেদান্ত কেন আলোচনা করব, কেন এই প্যান্ডেমিকের সময় বসে বেদান্তে এখানে আলোচনা আমি করছি বসে বসে, বা কেনই বা বেশ কিছু মানুষ কথা শুনছেন, এটাই লাভ। লাভ না হলে তো কেউ কোনো কাজ করে না বা কথা শোনে না। যে এই অনন্ত শক্তি যদি আমার মধ্যে আছে আমি জানতে পারি, তাহলেই লাভ। আমি আমার কাজটাকেও আরো মারাত্মকভাবে আরো ফোর্সফুলি করতে পারবো। আজকে এই অবধি থাক। পরের রোববার আবার সন্ধ্যাবেলা 8টা নাগাদ গোপাললাল শীলের বাড়িতে কি নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।